গ্রামের নাম বাতাসপুর। সুন্দর শান্ত একটা গ্রাম। পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী, যার নাম তরঙ্গিনী। নামে তরঙ্গিনী হলেও তার তরঙ্গ খুব বেশি নয়, বরং গ্রামের সাথে মানানসই হয়ে সে বেশ শান্তই বলা যায়। বর্ষাকাল ছাড়া তার এই রূপ সারা বছরই থাকে। নদীর ওদিকের পাড়াটাও বেশ পরিষ্কার দেখা যায়। ছবির মতো সুন্দর সেই গ্রামটাও। তবে বিশাল কিছু বড় না হলেও এই নদী গ্রামের একমাত্র সবার ভরসাস্থল। নদীর পাশ দিয়ে একটা ইট বিছানো কাঁচা রাস্তা চলে গেছে। ওখান দিয়ে সবাই যাতায়াত করে। তবে বেশ কিছুটা গিয়েই রাস্তা শেষ হয়ে গেছে, কারণ নদীটা এখান থেকে বেঁকে গেছে অন্যদিকে। তাই সারা বছর নৌকাই সবসময় সবার ভরসা। নদীর কাছাকাছি থাকে সুদীপরা। বাড়িতে তার বাবা মা আর দাদা প্রদীপ। সুদীপের বাবার কিছুটা জমি জায়গা আছে, সেটাতে চাষবাস করে দিন চলে যায় তাদের। যদিও বেশ কষ্টে সৃষ্টে, তবুও চলে যায় দিন। হয়তো গ্রামের লোকের চাহিদা কম বলে। এখান থেকে স্কুল অনেকটা দূরে হলেও 12 ক্লাস পর্যন্ত দুই ভাই সেই স্কুলেই পড়াশুনো করেছে। তবে এখন দুজনেই বাড়িতে বসা, কারণ এখান থেকে কলেজ আরও অনেক দূর, আর বাবার সামর্থ্যে কুলায়নি। সুদীপের খুব ইচ্ছা থাকা সত্ত্বেও সে কলেজে পড়তে পারেনি পয়সার অভাবে। দুজনেই মাঠে গিয়ে বাবার চাষের কাজে সাহায্য করে এখন। বাবা চাষবাসের ফাঁকে নদীতে মাছও ধরতে যায়। এই নদীতে অনেক মাছ আছে। সুদীপের বাবা মাছ ধরার ওস্তাদ। তাতে সংসারে কিছুটা সুরাহা হয়। তবে বেশ কিছুদিন হলো প্রদীপ একটা কাজ পেয়েছে। বাড়ি থেকে মাইল 5 দূরে, সেখানেই থাকতে হয় তাকে। একটা বাঁধ তৈরি হচ্ছে, সেখানে শ্রমিকদের হিসাবপত্র তাকেই দেখতে হয়। মাসে একবার বাড়ি আসার সুযোগ পায় প্রদীপ। চাকরিটা পাওয়ার পরে তাদের সংসারে অনেক সচ্ছলতা এসেছে। দাদা তাই চাইছে সুদীপ আবার পড়াশুনো করুক, কলেজে যাক। তবে এবছর আর হবে না, পরের বছর কলেজে ভর্তি হবে সুদীপ। এই গ্রামে সবাই খুব শান্তিপ্রিয় বলা যায়। নিজের কাজ নিয়ে নিজেরা ব্যস্ত থাকে। চাষের কাজটাই মূলত সবার জীবিকা বলা যায়। এই গ্রামের শেষ প্রান্তে থাকে সুদখোর মহাজন হরেন বৈরাগী। তার কোনো পরিবার নেই। অত্যন্ত কৃপণ এই মানুষটার বউ অনেকদিন আগেই গলায় দড়ি দিয়ে মরেছে। দুটো ছেলে। একটু বড় হতেই তারা বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে কেউ জানে না। অবশ্য বিপদে আপদে এই হরেন বৈরাগী গ্রামের লোকের বড় ভরসা। কারোর মেয়ের বিয়ে, কারোর বউয়ের অসুখ, কারোর ছেলের পড়াশোনার জন্য টাকা দরকার, ছোট হরেনের কাছে। মনে মনে যতই লোকটাকে ঘেন্না করুন না কেন, তার কাছে হাত পাততে হয় সবাইকে। আর হাত পেতে টাকা নিলে কোনোদিন তাদের টাকা শোধ হয় না। সুদের পর সুদ চলতেই থাকে। আসল যে কোথায় চাপা পড়ে যায় সেটা কেউ জানে না। গ্রামের বেশিরভাগ লোকই পড়াশুনো জানে না, টিপসই দিয়ে টাকা ধার নেয়। তাই তারা কোনো হিসাবও জানে না, রাখেও না। সব হিসাব ওই হরেন বৈরাগীর খেরুর খাতার মধ্যে। বগলে খাতা, মাথায় ছাতা আর পায়ে খড়ম দিয়ে হরেন বৈরাগী টাকা আদায় বেরোয়। বাড়ি বাড়ি ঘুরে সুদের টাকা আদায় করে। প্রতি মাসে সে আদায় করেই ছাড়ে। কোনো অজুহাত চলে না তার সাথে। টাকা না পেলে তার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় এক্ষুনি খুন করবে তাকে। লোকটার দৃষ্টিটাই ভয়ঙ্কর। ওর দিকে তাকানো যায় না কখনো। লোকে বলে ওর বউটা রোগের জ্বালায় গলায় দড়ি দিয়েছে। কারণ হরেন পয়সা থাকা সত্ত্বেও বউটার কোনো চিকিৎসা করেনি। ছেলে দুটোকেও পড়াশুনো করায়নি পয়সা খরচার ভয়ে। হয়তো তাদের ভালো করে খেতেও দিত না। এত টাকা পয়সা কি যে করত তা কে জানে। সুদীপের বাবাও হরেনের কাছে টাকা নিয়েছে ধার হিসেবে। সুদ দেওয়ার কোনো তাগিদ নেই, মাস গেলে সুদ ঠেকায় বলে। এই সুদ না পেলে সে ছেড়ে কথা বলে না। আজ কদিন প্রচন্ড বৃষ্টি আর ঝড় হয়েছে। মনে হচ্ছে যেন একটা প্রলয় কাণ্ড ঘটছে। বাড়ির বাইরে বেরোনোর কোনো উপায় নেই। নদীর জল ফুলে ফেঁপে একাকার হয়ে গেছে।
আর নদীর মাছ সব উঠোনে খেলে বেড়াচ্ছে। সুদীপের বাবা রোজ খাপলা জাল দিয়ে উঠোন থেকে মাছ ধরছে, আর মা সেই মাছ দিয়ে ঝোল, ঝাল, ভাজা, চচ্চড়ি, টক সব রান্না করছে। দিন 7 বাদে এই দুর্যোগ একটু কমল। দেখা গেল গ্রামের অর্ধেক কাঁচা মাটির বাড়ি ভেঙে জলে মিশে গেছে। যদিও সবাই প্রাণে বেঁচে গেছে, সুদীপের বাড়িও আধকাঁচা, তবে বেশ পোক্ত, তাই কোনো ক্ষতি হয়নি। সবথেকে আশ্চর্যের ঘটনা হলো হরেন বৈরাগীর ইটের পাকা বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে, আর তার তলায় চাপা পড়েছে হরেন বৈরাগী। বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। কদিন হয়ে গেছে কেউ তাকে দেখেনি। গ্রামের লোকেরা তাই উপায়ন্তর না দেখে পুলিশে খবর দিল। পুলিশ এসে ধ্বংসস্তূপের ভেতর থেকে হারানের দেহ উদ্ধার করল। হাড়গোড়গুলো ভেঙে একেবারে দলা পাকিয়ে গেছে। সে দৃশ্য চোখে দেখা যায় না। পুলিশ তার ডেড বডি নিয়ে চলে গেল। পড়ে থাকলো হরেনের খড়ম, খাতা আর ছাতাটা। ঘরে আর বিশেষ কিছু জিনিসও ছিল না। হরেনের না হলো শ্রাদ্ধ, না পেল শান্তি। কেই বা করবে এসব? কে আছে ওর? ছেলে দুটোর খোঁজ কেউ জানে না। এরপর গ্রামের কিছু লোকের কাজ হলো হরেনের সম্পত্তির হদিশ করা। সবার ধারণা এত টাকাও নিশ্চয়ই কোথাও লুকিয়ে রাখত। কিন্তু সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কেউ একটা টাকাও পেল না। সবার খোঁজই সার হলো। যতই হোক এই গ্রামের লোক, তাই সবাই দুদিন এই মৃত্যু নিয়ে চর্চা করল। তারপর সবাই ভুলে গেল, আর নিশ্চিন্ত হলো কেউ আর তাদের টাকার জন্য তাগাদা দিতে আসবে না, আর আসল টাকাও ফেরত দিতে হবে না। সবাই মনে মনে আফসোস করছিল, হরেন মরে যাবে জানলে আরো বেশি করে টাকা ধার করত তারা। এখন আর কিছুই করার নেই। হরেন বৈরাগীর বাড়ি পাকা হলেও জীর্ণ দশাগ্রস্ত হয়েছিল। দাদুর তৈরি বাড়িতে কোনোদিন হরেন একটা পয়সাও খরচ করেনি। চারিদিকে ফাটল ধরেছিল, পলেস তারা খসে খসে পড়েছিল। বাড়িটার দেওয়ালের চারিদিকে বট অশ্বত্থ গাছে রাজত্ব হয়ে গেছিল। সুতরাং এত বড় দুর্যোগ সে সহ্য করতে পারেনি। পুরোপুরি ভেঙে পড়েছে, সাথে হরেনকে নিয়ে। মানুষ এত কৃপণ হতে পারে? নিজের জমানো সঞ্চিত অর্থ যদি নিজের কাজেই না লাগে, তাহলে এই অর্থের কি অর্থ? এরপর থেকে গ্রামে এক অদ্ভুত আতঙ্ক তৈরি হলো। রাতে বাড়ির বাইরে কেউ বেরোতে পারত না। যে কেউ রাতে বাড়ি ফিরলে তার পিছু পিছু খড়মের আওয়াজ হতো, আর শোনা যেত ফ্যাঁস ফ্যাঁসে গলায় কে যেন বলছে, সুদের টাকা দিবি? খুব মজায় আছিস না? সাহস করে পেছন ফিরে তাকালেই কেউ নেই। তাই রাতে কেউ আর একা বেরোতে সাহস পাচ্ছে না। 3-4 জন একসাথে বেরোয়, হাতে আলো নিয়ে। কিন্তু এরপর থেকে শুরু হলো অন্য ধরনের উৎপাত। গ্রামে সবার বাড়িতেই হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করে। প্রতিদিন কারো না কারো বাড়িতে হাঁস, মুরগি উধাও হয়ে যায়। পড়ে থাকছে পালকগুলো। সেদিন সুদীপের মায়ের চিৎকারে ওদের ঘুম ভেঙে যায়। উঠে দেখে উঠোনের একপাশে হাঁস মুরগির ঘরটা খোলা, আর সামনে সব পালকগুলো ছড়ানো রয়েছে। 6টা মুরগি আর 5টা হাঁস সব খেয়ে নিয়েছে কেউ। শিয়াল হবে নয়তো ভাম, এটাই সবাই আন্দাজ করল। কিন্তু এতগুলো হাঁস মুরগি একসাথে খেলো কি করে? কটা শিয়ালের ভাম এসেছিল? 2 দিন সুদীপের মা খুব কান্নাকাটি করল, কিন্তু কদিন বাদেই পশুদের শোক ভুলে আবার সংসারের কাজে মন দিল। এবার শুধু হাঁস মুরগি নয়, অনেকের পোষা গরু, বাছুর, ছাগল সবই এভাবে কেউ খেয়ে নেয়। শুধু পড়ে থাকে তাদের শিং, নখ আর কিছু নাড়ি ভুড়ি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, যখন ওদের উপর আক্রমণ হচ্ছে তখন কেউ চিৎকার চেঁচামেচি করে না।
কিন্তু কেন? কদিন সবাই মিলে গ্রামে পাহারা দেওয়ার ব্যবস্থা করলো। পাহারা দেওয়ার সময় সবাই পেছন থেকে খড়মের আওয়াজ শুনতে পেল, কিন্তু পেছন ফিরে তাকাতে কিছুই দেখা যেত না, সব চুপ হয়ে যেত। কিন্তু কদিন এভাবে পাহারা দেয়া যায়? সবাই তো খেটে খাওয়া মানুষ, সারাদিন কাজকর্ম করার পর কার ধৈর্য থাকে রাত জেগে পাহারা দেওয়া? আর সবার বাড়িতে তো লোকজন বেশি থাকে না। হয়তো তার বাড়িতেই তিনি একমাত্র সক্ষম পুরুষ মানুষ। বাড়ির অন্য লোকেদের ভয়ে ঘুম আসে না। কিছুদিন বাদে সে ব্যবস্থা হয়ে গেল। সবাই একটা করে বাড়িতে কুকুর পুষতে লাগলো। কুকুর নাকি প্রেতাত্মাদের দর্শন করতে পারে। এবার প্রতি রাতে কুকুরের অস্বাভাবিক চিৎকার শোনা যেত, আর পরদিন সকালে দেখা যেত কারো না কারোর কুকুর বাড়ির সামনে মরা অবস্থায় পড়ে আছে। কুকুরের ধড় থেকে মাথাটা কেউ যেন ছিঁড়ে আলাদা করে দিয়েছে প্রবল আক্রোশে। এরকম কে করতে পারে? অজানা এক আতঙ্ক ভর করল গ্রামের সবাইকে। এসব কি হচ্ছে কেউ বুঝতে পারছে না। এবার সবাই মিলে ঠিক করলো থানায় গিয়ে এটা জানাতে হবে, পুলিশ যদি কিছু কারণ খুঁজে পায়। কিন্তু থানায় জানাতে এই নিয়ে কেউ পাত্তাই দিল না। বলল এসব কোনো বন্য শিয়াল বা ভামের কাজ, এতে পুলিশের কি করার আছে? এটাও কি তাদেরই কাজ? মানুষের ঝামেলা সামলাতেই পারছে না, তার আবার কুকুর বিড়ালের সমস্যা। সবাই মুখ চুন করে ফিরে এলো থানা থেকে, কিন্তু মন থেকে ভয়টা গেল না। সেদিন ঘটল আর একটা কাণ্ড। গ্রামের একজন বৃদ্ধ মারা গেলেন। ঘরে লোকটির মৃতদেহ শোয়ানো রয়েছে। শোক বিলাপের পর্ব শেষ হয়ে গেছে। বাইরে বসে আত্মীয় স্বজনরা নানা আলোচনা করছে। উঠোনে খাটিয়ে রাখা রয়েছে। সব বাহকরা সবাই চলে এসেছে। এবার সব যাত্রা করা হবে। একজন মালা ফুল ধূপ দিয়ে চলে এলো। বৃদ্ধ ছেলে একবার ঘরে ঢুকেছিল কি একটা নিয়ে আসতে। হঠাৎ সে ভয়ঙ্কর চিৎকার করে উঠল। এই চিৎকার শুনে সবাই পড়িমড়ি করে ছুটে চলল ঘরের দিকে। গিয়ে যে দৃশ্য দেখলো তাতে সবার মূর্ছা যাওয়ার উপক্রম হলো। বিছানায় শোয়ানো মৃত বৃদ্ধার দেহ থেকে কেউ যেন দুটো হাত খুবলে ছিঁড়ে নিয়েছে। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। এটা কি করে সম্ভব? ঘরের সামনে লোক রয়েছে, কোথা দিয়ে কে ঢুকলো? যদি কোনো জন্তু জানোয়ারি হয় তাকেও তো সবার সামনে দিয়ে যেতে হতো। ঘটনার রেশটা সবার মনে এতটাই ভয়ের সঞ্চার করলো যে ভাষায় প্রকাশ করা যায় না। দিন দুপুরে এমন ঘটনায় সবাই বেশ ভয় পেল, কিন্তু ভেবে কেউ কোনো কুল কিনারা পেল না। রাত হলেই খড়মের সেই খটখট শব্দ সবার বাড়ির সামনে শোনা যেত। শুনেই সবাই ভয়ে কাঠ হয়ে যেত। রাতে কেউ ভালো করে ঘুমাতে পারত না। সবাই বুঝতে পারছে হরেন বৈরাগীর প্রেতাত্মা তার পাওনা আদায়ের জন্য সবার দৌড়ে দৌড়ে ঘুরে বেড়ায়। কিন্তু সবার বাড়ির পোষা প্রাণীগুলোকে কে বা কারা মারছে, আর ওই বৃদ্ধার হাত দুটোই বা কে ওভাবে টেনে ছিঁড়ল তা আর কারুর বুঝতে বাকি রইল না। নিশ্চয়ই হরেনের কাজ। অপঘাতে মরেছে বেটা, শ্রাদ্ধ শান্তি হয়নি, তাই হয়তো এসব করে বেড়ায়। এর কোনো কিছুরই সঠিক ব্যাখ্যা কেউ খুঁজে পেল না। মনের মধ্যে আশঙ্কা নিয়ে সবার দিন কাটছে। এর কিছুদিন বাদে গ্রামের ধনী ব্যবসায়ী অমল হালদারের একমাত্র নাতি অসুখে ভুগে মারা গেল। কি যে হয়েছিল কেউ জানে না। কোনো ডাক্তার রোগ ধরতে পারল না। দিন দিন 2 বছরের বাচ্চাটা বিছানায় মিশে যেতে থাকলো। খাওয়া দাওয়া সব বন্ধ। ছটফটে ছেলেটা কেমন নেতিয়ে পড়ল আস্তে আস্তে। অমল হালদার এবার নাতিকে নিয়ে শহরে যেতে চাইল। যাওয়ার আগের রাতেই বাচ্চাটা মারা গেল। বাড়িতে সবাই শোকে মুহ্যমান হয়ে পড়ল। নিয়ম অনুযায়ী এটুকু বাচ্চার দাহ হয় না, কবর দিতে হয়। কিন্তু অমল হালদারের পুত্রবধূ
পাগলের মতো তাকে আঁকড়ে ধরে বসে রইল। তাই নদীর পাড়ে নয়, নিজের বাড়ির চৌহদ্দির মধ্যে বাগানেই তাকে কবর দেওয়া হলো। হালদারদের একটা বিলাতি কুকুর ছিল, সে সারাক্ষণ বাচ্চাটার সাথে খেলতো। ওকে কবরে দেওয়ার পর কুকুরটা ওখান থেকে নড়তেই চাইছে না। সেদিন রাতে কুকুরটাকে কেউ ঘরে ঢোকাতে পারল না। সামনে বসে বসে করুণ সুরে কেঁদে চলেছে। সারা রাত ওর কান্না শুনে সবাই ঘুমোতে পারেনি। ভোর রাতে চোখটা লেগে এসেছিল সবার। আর সকালে উঠে দেখা গেল কুকুরটার মৃতদেহর থেকে মাথা কেউ ছিঁড়ে নিয়েছে, আর বাচ্চাটার কবরটা ফাঁকা, সেখানে কেউ নেই। এই দৃশ্য দেখে বৌমা অজ্ঞান হয়ে পড়ল। সবাই ভয়ে আতঙ্কে দিশেহারা। এসব হচ্ছে কি? পুলিশ এলো, তদন্তও করল, কোনো হদিশ পেল না। দিনের পর দিন এভাবেই কেটে গেল। পুলিশ কিছুতেই কিছু করতে পারল না। একটার পর একটা ঘটনায় গ্রামের সকলে বেশ ভয় পেয়ে গেল। কিন্তু এরপর উৎপাত আরো বেড়ে চলল। এতদিন গরু ছাগল গবাদি পশুর মধ্যে চললেও এবার তা মানুষের দিকে হাত বাড়ায়। সেদিন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। সুদীপের বাবা চাষের কাজ সেরে এসে নদীতে স্নান করতে গেল। যাওয়ার সময় জাল আর মাছের বড় খলুইটা সাথে নিল। সুদীপের মা বলল, এই অবেলায় আবার এসব কেন? তাড়াতাড়ি চান করে এলেই তো হয়। রতন বলল, এই বৃষ্টিতে মাছ আসে ভালো, দেখি যদি কিছু পাই। আজ নদী একেবারে ফাঁকা, বৃষ্টির জন্য বোধ হয়। একটা নৌকা বাঁধা আছে ঘাটে, যদিও মাছই নেই। প্রথম জাল দিয়ে বেশ কয়েকটা বড় সাইজের কাইন মাছ উঠে এলো। মাছগুলো খলুইয়ের মধ্যে ভালো করে রেখে আবার জাল ছড়ালো নদীতে। এবার হঠাৎ রতনের মনে হলো জালে বিশাল একটা কোনো মাছ পড়েছে। জালটা সে টানতে পারছে না একা। চারদিক তাকিয়ে একটাও লোক দেখতে পেল না যাকে একটু সাহায্য করতে বলবে। এদিকে জালটা ভারী হয়ে যাচ্ছে আর টেনে নিয়ে যাচ্ছে তলার দিকে। এবার রতনের ভয় লাগতে শুরু করলো। জালটা নিচের দিকে কে টানছে? কোনো মাছ তো নয়, ওটা তো সামনে এগোনোর কথা। কোনো রকমে পারছে না ছাড়াতে। ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে, দম বন্ধ লাগছে। জালটা ছাড়াতে পারছে না কিছুতে। যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে জালটা। মনে হচ্ছে যেন নদীর তলদেশে টেনে নিয়ে গিয়ে তাকে কেউ ডুবিয়ে মারতে চায়। রতন এবার ইষ্ট নাম জপ করতে লাগলো। তারপরে হঠাৎ জালটা হালকা হতে শুরু করলো। আর সময় নষ্ট না করে জাল ফেলে রতন ক্রমে পাড়ে উঠে এলো। শরীরে আর এতটুকুও শক্তি নেই। নিজেকে আর সামলাতে না পেরে ধপ করে বসে পড়ল ওখানে। কিরে দীপু, তোর বাবা সেই কখন গেছে নদীতে? এতক্ষণ লাগছে কেন? একটু এগিয়ে দেখ তো, কি হলো মানুষটার? মায়ের কথা শুনে দীপু তার কাজ ফেলে চলে গেল নদীর পাড়ে। গিয়ে দেখলো তার বাবা নদীর ঘাটে শুয়ে আছে। অবাক হয়ে নেমে গেল নিচে। অনেকবার বাবা বাবা বলে ডাকলেও সাড়া পেল না। খুব ভয় পেল সুদীপ। কি করবে সে এবার? আশেপাশে কেউ নেই যে তাকে ডাকবে। বাবাকে ধরে কয়েকবার ঝাঁকা দিতেই চোখ মেলে তাকালো রতন। বাবা, 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 কি হয়েছিল তোমার বাবা? হ্যাঁ, তুমি এরকম অজ্ঞান হয়ে গেছিলে কেন? সুদীপের গলায় উৎকণ্ঠা। আতঙ্কিত গলায় রতন বলল, শিখির এখান থেকে চল, আমারে কেউ মেরে ফেলতে চাইছে, বাড়ি গিয়ে সব বলছি। বলেই সুদীপের হাত ধরে টান দিয়ে উপরে উঠল দুজনে। রতন আরো ভয় পেয়ে বলল, খলুইটা নিয়ে চল, ওর মধ্যে মাছ আছে।
কই কই বাবা, এটা তো একদম ফাঁকা, শুধু মাছের কাঁটা পড়ে আছে কতগুলো। দীপুরে, আগে বাড়ি চল, সব কিছু গন্ডগোল লাগছে আমার। এখানে কোনো শয়তান আছে যে সব করছে। আটকানো খলু থেকে জ্যান্ত মাছ খেয়ে চলে গেছে। এটা কোনো মানুষের কাজ নয়, পিতার কাজ। এই যে সারাক্ষণ সবাই ভয় দেখিয়ে চলেছে আজ বহুদিন ধরে। মুখে আঁচল চাপা দিয়ে কাঁদতে শুরু করলো সুদীপের মা অর্চনা। এসব কি হচ্ছে বলো তো? সারা গ্রাম জুড়ে আর কি কি হবে তা কে জানে। আমার খুব ভয় করছে। চলো চলো চলো, এখান থেকে চলে যাই, প্রদীপের কাছে গিয়ে থাকবো। আমি আর এখানে থাকবো না। সুদীপ আর ওর বাবা অসহায় মুখে বসে থাকলো। কথাটা খুব সত্যি, এই গ্রামে বাস করাটাই ভয়ের ব্যাপার হচ্ছে। রাতে কেউ ঘুমোতে পারছে না। এবার ছুটিতে প্রদীপ বাড়ি এলে অর্চনা তাকে ধরে বসে ওর চাকরি স্থলে বাড়ি দেখার জন্য। প্রদীপ সব শুনে বলল, মা তো ঠিকই বলেছে, এখানে এভাবে থাকা যায়। আমি ফিরে গিয়ে থাকার ব্যবস্থা করব। মা, তুমি ভেবো না। কিন্তু আমার জমি জমা, চাষবাস এইসব ফেলে রেখে চলে যাব? আরে আগে প্রাণটা বাঁচাও, পরে সব দেখা যাবে। সব কিছু ঠিকঠাক হলে আবার এখানে ফিরে আসবে। তাছাড়া দীপুর কলেজটাও কাছে হবে আমার ওখান থেকে, কত সুবিধা হবে বলো তো। প্রদীপের প্রস্তাবে সবাই খুশি হলেও রতন শুধু আনমনা হয়ে কিছু ভাবতে থাকে। প্রদীপ তার কর্মক্ষেত্রে ফিরে গিয়ে থাকার জন্য বাড়ি খুঁজবে বলল মাকে। হরেন বৈরাগীর বাড়িটা দিন দিন জঙ্গলে ভরে যাচ্ছে। সেদিন কিছু সরকারি লোকজন এসে বলল বাড়িটার মধ্যে একটা স্বাস্থ্য কেন্দ্র খোলা হবে। শহর থেকে অনেক ডাক্তার আসবে, টিকিট করে সবাইকে দেখবে। এখানে ভালো ডাক্তারের অভাব, গরিব লোকেরা তো হাতুড়ে দিয়েই কাজ সারে। খবরটা শুনে গ্রামের লোকের আনন্দ আর ধরে না। রাস্তাঘাট নেই, এইভাবে কেটে যাচ্ছে বছরের পর বছর। গরিবের প্রাণের কোনো দাম আছে কি? তবে ডাক্তার তো আর নৌকো করে আসবে না, তাদের গাড়ি চলাচলের জন্য রাস্তা করতে হবে। তাই একদিকে রাস্তার কাজ শুরু হলো, অন্যদিকে হরেন বৈরাগীর বাড়ির ধ্বংসস্তূপ সরানোর ব্যবস্থা হলো। 6 কাঠা জমিতে ভালোই হবে স্বাস্থ্যকেন্দ্র। সবাই প্রশ্ন তুলল, যদি তার ছেলে ফিরে আসে কোনোদিন, তারা কোথায় থাকবে? সরকারি কর্মকর্তারা বললেন এতদিনেও যখন আসেনি, আর কবে আসবে কে জানে। আর যদি আসেও, একতলায় স্বাস্থ্যকেন্দ্র, দোতলায় তাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। সবাই শুনে আশ্বস্ত হলো। একদিকে স্বাস্থ্যকেন্দ্র আর একদিকে পাকা রাস্তা হবে। গ্রামের লোকের আর আনন্দ ধরে না। এরকম দিন তাদের জীবনে আসবে তারা সেটা স্বপ্নেও ভাবেনি। যদিও অনেক সময় লাগে, তবুও হবে তো নিশ্চয়ই। সকাল হতেই সেই উৎসাহী লোকেরা ভিড় জমায় হারানের বাড়ির সামনে। বাড়ির সামনের দিক পরিষ্কার হতে দেখা গেল পেছন দিকে একটা চৌবাচ্চা করা আছে, যেটা খোলা নয়, উপরটা পুরোপুরি ঢালাই দেওয়া, আর দুপাশে দুটো আংটা মতো লাগানো, যাতে খোলা যায় এবং লাগানো যায়। এরকম আজব চৌবাচ্চা কেউ কখনো দেখেনি। কি কারণে এমন চৌবাচ্চা বানানো হয়েছিল তা কে জানে। তবে কি আর করা যাবে, ভাঙা তো শুরু করতেই হবে। ভেতরে কি আছে কে জানে। এতদিন একটা জঙ্গলে ঢাকা ছিল বলে কারুর নজরে আসেনি। অবশ্য হারানের বাড়িতে কেউ কোনোদিন পা রেখেছে বলে তো মনে হয় না। চৌবাচ্চাটা ভাঙা হতেই যা দেখা গেল তা কেউ কোনোদিন স্বপ্নেও ভাবেনি। পাশাপাশি দুটো কঙ্কাল শোয়ানো আছে, আর সাথে দুটো বাক্স, যার মধ্যে একটায় সোনার চাকতি আর একটায় রূপোর চাকতি ভর্তি। এইরকম ঘটনায় সারা গ্রামে সাড়া পড়ে গেল। দুটো কঙ্কাল মানে হরেনের 2 ছেলেই হবে। তাদের মেরেছিল কে? হরেন নিজেই নিশ্চয়ই, নইলে ওই সোনার উপর ভর্তি বাক্সটা কে রাখবে ওখানে? এরকম নৃশংস মানুষ হতে পারে নাকি?
নিজের ছেলে দুটোকে মেরে ওই চৌবাচ্চার মধ্যে রেখে দিয়েছে জগ করে তার ধনসম্পত্তি পাহারা দেওয়ার জন্য। ও বাবা নাকি আস্ত একটা শয়তান। সারাদিন গ্রামে এটা নিয়ে আলোচনা চলল। কাজ বন্ধ হয়ে গেল। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হলো। পুলিশ এসে কঙ্কাল দুটো উদ্ধার করে নিয়ে গেল, তার সাথে সোনার উপর সলির চাকতিগুলো। সেদিন যারা হরেনের টাকা খুঁজতে এসেছিল তারা আজ সবাই হা হুতাশ করে চলেছে। ওই বাক্সগুলোর খুঁজে পায়নি তারা। পুলিশ এবার খোঁজ নিতে থাকে কোন রাজমিস্ত্রি ওই চৌবাচ্চাগুলো বানিয়েছিল। অনেক খুঁজে সুবল মিস্ত্রি বলে একজন এসে জানালো যে তাকে দিয়েই হরেন এই অদ্ভুত চৌবাচ্চাটা বানিয়েছিল। পুলিশ জানতে চায়, কত বছর আগে বানানো হয়েছিল? আগে কথা বছর 7 একটু হবে। তখন ওই ছেলেদের দেখেছিল বাড়িতে? দুটো ছেলে বাড়িতেই ছিল। রোগা লিখেছে, আর হয়তো খেতে দিত কিনা সন্দেহ আছে। তুই জানতে চাওনি এরকম অদ্ভুত চৌবাচ্চা দিয়ে কি হবে? অনেকবার জানতে চেয়েছি। হরেন বৈরাগী বলেছে পয়সা পাবি, কাজ করবি, অত কথা কিসের। এরপর আর আমি কিছু জানতে চাইনি। তবে আজ সব দেখে বড় আফসোস হচ্ছে। এই অসহায় বাচ্চা দুটোকে এইভাবে মেরেছে শয়তান লোকটা। হা হা হা। সুবলের গলায় আক্ষেপ। আপাতত স্বাস্থ্যকেন্দ্রের কাজ বন্ধ হয়ে গেছে। নতুন করে কাজের অর্ডার না এলে শুরু হবে না। এই খবরে গ্রামের লোক বেশ হতাশ হয়ে পড়ল। এত বছর বাদে একটা কিছু হচ্ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। লোকে হরেন বৈরাগীকে দিন রাত গাল পারছে। লোকটা মরে গিয়ে আরো বেশি করে জ্বালাতন করছে যেন। এখন তো সবার মনে হচ্ছে হরেন বৈরাগী তার বউকে মেরে ঝুলিয়ে দিয়েছিল। সে আদেও গলায় দড়ি দেয়নি, প্রায় অসুখে ভুগত বলে মেরে ফেলেছে হয়তো। এখন সবার এটাই বিশ্বাস হচ্ছে, গ্রামের সবাই চাইছে কোনো তান্ত্রিক এনে গ্রামটাকে শয়তানের কবল থেকে উদ্ধার করতে। নইলে এইভাবে দিনের পর দিন চলতে পারে না। সবাই তো আতঙ্কেই শেষ হয়ে যাবে। খেতে বসতে শুতে সবেতেই তাদের ভয়। এখান থেকে মাইল 3 দূরে মানিকপুরের যে শ্মশান আছে, সেখানে এক তান্ত্রিক থাকেন। বেশ কয়েক বছর ধরেই তার ঠিকানা ওই শ্মশানে। অবশ্য বাতাসপুরে আরো একটা ছোট্ট শ্মশান আছে, সেখানেই গ্রামের লোকেরা যায়। ঠিক হলো, গ্রামের কিছু লোক গিয়ে তান্ত্রিককে বোঝানোর চেষ্টা করবে যাতে উনি এই গ্রামে এসে এই বিপদের হাত থেকে তাদেরকে বাঁচায়। সেই মতো গ্রামের কয়েকজন লোক মিলে রওনা দিল তান্ত্রিকের উদ্দেশ্যে। তার মধ্যে সুদীপের বাবাও ছিল। সকালবেলাতেই তারা গেছিল। গিয়ে তারা ওনার খোঁজ পেল না। শ্মশানের একধারে তার আস্তানা। একে ওকে জিজ্ঞেস করে জানা গেল উনি এদিকে ওদিকে চলে যান মাঝে মধ্যে, আবার ফিরেও আসেন নিজের মতো। সবাই ঠিক করলো ওনার সাথে দেখা না করে কেউ ফিরবে না। দুপুরে তাকে দেখা গেল ফিরতে। সবাই মিলে তার কাছে আর্জি জানালো তাকে গ্রামের ভয়ঙ্কর পরিস্থিতির কথা বলে। উনি সব মন দিয়ে শুনলেন, তারপর বললেন, আমার আর কতটুকু সাধ্য আছে যে এইরকম পিশাচের সাথে পাঞ্জা লড়ব। সে বেঁচে থাকতে এত শয়তান ছিল, আর মরে গিয়ে সে তো আরো সাংঘাতিক হয়েছে। আমার ক্ষমতায় হয়তো কুলাবে না। হ্যাঁ, তবু আমি চেষ্টা করব তোমাদের বাঁচাতে ওই শয়তানটার হাত থেকে। সবাই শুনে হাঁপ ছেড়ে বাঁচল। পরদিন তান্ত্রিক গিরিধারী চলে এলো সেই গ্রামে। সে ডেরা বাঁধল গ্রামের একেবারে শেষ প্রান্তের একটা বট গাছের তলায়। একটা ঝুপড়ি মতো বানিয়ে তার আস্তানা তৈরি হলো। গ্রামের লোকেরাই তাকে সবসময় সাহায্য করতে লাগলো। গিরিধারী গ্রামের সব লোকেদের বললেন, একটা ছোট জল ভর্তি কলসি আনো তো। সবাই তাই আনলো। উনি তাতে মন্ত্র পড়ে দিলেন আর বললেন, রোজ রাতে এই মন্ত্রপুত জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে হবে। এবার তিনি একটা আসন বিছিয়ে তার সামনে পুজোর সমস্ত উপকরণ রেখে রোজ রাত 12টার পর তার পূজা শুরু করল। আমি রোজ রাত 12টার পর একটা ধুনি জ্বালাবো, যেটার প্রভাবে
কোনো অশুভ শক্তি আসতে পারবে না এই গ্রামে। এই ধনীর অসীম ক্ষমতা, আর কোনো ভয় নেই তোমাদের। ওনার কথায় সবাই বেশ নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে গেল। আর রাতে ঘুমাতে গিয়ে শুনতে পেল গিরিধারী তান্ত্রিকের মন্ত্র উচ্চারণ। উদ্দাত্ত গলায় মন্ত্র পড়ে চলেছেন এক মনে। গভীর রাতে সেই মন্ত্রের সুর সারা গ্রামের লোক শুনতে পাচ্ছে। শ্রী ক্লী হ্রি ওই বজ্র বৈরোচনীয় ওং হুং ফট স্বাহা। রোজ রাতে এই পুজোর জন্যই হোক বা ওই মন্ত্রপুত ধ্বনির গুণে শয়তানটার অত্যাচার বন্ধ হয়ে গেল। আরো বেশ কিছুদিন চলে গেল, আর কোনো উৎপাত চোখে পড়ল না, বা উৎপাত করার ক্ষমতা হলো না শয়তানটার। সবাই তান্ত্রিকের জয়ধ্বনি করতে লাগলো। আবার যেন সবার জীবন আগের মতো হয়ে গেছে, কোনো আতঙ্ক নিয়ে থাকতে হয় না। গ্রামে সবাই যেন নতুন করে জীবন ফিরে পেল তান্ত্রিকের দয়ায়। শুধু গিরিধারী বুঝতে পারলেন কোনো অশুভ শক্তি তাকে আক্রমণ করার জন্য পাশ ঘোরাঘুরি করছে, কিন্তু কিছু করতে পারছে না। তার ভয়ঙ্কর নিঃশ্বাস গিরিধারী ঠিক শুনতে পায় রোজ। একদিন গ্রামের সবাইকে জড়ো করে গিরিধারী প্রস্তাব রাখলেন, এখানে একটা কালী মন্দির করলে কেমন হয়? তোমরা সবাই যদি মত দাও তবেই আমি এগোবো। দেখো, কালী হচ্ছে শক্তির দেবী, তার অধিষ্ঠানে অশুভ শক্তি পরাজিত হয়। এই গ্রামে তো কোনো কালী মন্দির নেই বোধ হয়। সবাই শুনে এক কথায় রাজি। সত্যি তো, এই গ্রামে কোনো কালী মন্দির নেই, আছে এক শীতলা মন্দির। গিরিধারী বললেন, এখন মুলি বাঁশের বেড়া দিয়ে মন্দিরটি তৈরি হবে, পরে যদি সুযোগ হয় তবে পাকা মন্দির হবে। যে যেমন পারবে সাহায্য করবে, তবে হ্যাঁ, কোনো জোর খাটানোর ব্যাপার নেই। যা টাকা উঠবে তাই দিয়েই প্রতিষ্ঠা হবে মায়ের মন্দির, আর টাকা পয়সার ভারটা তোমাদের নিতে হবে। তবে আমার ইচ্ছা, পরের মাসের অমাবস্যায় মূর্তি প্রতিষ্ঠা করা হবে। সেভাবেই সবকিছু এগোচ্ছিল। গ্রামের লোকেরা উৎসাহে কোমর বেঁধেছে মায়ের মন্দির তৈরি হবে বলে। বিকেলে সবাই বটতলায় জমায়েত হয়েছিল মন্দিরের ব্যাপারে কথা বলতে গিরিধারী বাবার সাথে। তখনই সবার চোখে পড়ল ঈশান কোণে একটা কালো মেঘ জমেছে। এই মেঘে দুর্যোগ না হয়ে যায় না। সবাই মিলে গিরিধারী বাবাকে অনুরোধ করল, বাবা, আজ রাতে আপনি অন্য কোথাও আশ্রয় নিন। এখানে ঝড় বৃষ্টি থাকবেন কি করে? উনি হেসে উত্তর দিলেন, তোরা এত ভাবিস না আমার জন্য। আমাকে এখানেই থাকতে হবে। এখানে গণ্ডি কেটে রেখেছি, পুজোর আসন পাতা এখানেই। এখান থেকে যেতে পারবো না আমি। কিন্তু এত ঝড় বৃষ্টিতে ঝুনি জ্বালানো তো মুশকিল হবে। সে কি আর করা যাবে? ঝড় বৃষ্টি কমলে তখন না হয় জ্বালাবো। প্রকৃতির সাথে তো মোকাবিলা করা যায় না বাবারা। তোরা বরং তাড়াতাড়ি ফিরে যা ঘরে। সবাই যে যার ঘরে ফিরে গেল। রাত একটু বাড়তেই শুরু হলো তুমুল বিপর্যয়। মনে হচ্ছে যেন পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। গ্রামের লোক বেশ চিন্তায় পড়ল। এইরকম ঝড় বৃষ্টিতে গিরিধারী তান্ত্রিক কেমন আছে কে জানে। এরকম একটা ঘরে উনি থাকবেন কি করে এই দুর্যোগের রাতে? তার উপর আজ ধ্বনি জ্বালানো সম্ভব হবে না। সারা রাত ওনার দুশ্চিন্তায় সবার ঘুম চলে গেল। সকাল হতেই সবাই ছুটে গেল বটতলায়। আর গিয়ে যে দৃশ্য দেখল তাতে মাথা খারাপের জোগাড়। ঘরটা তেমন ক্ষতি হয়নি, আর তার মধ্যে পড়ে আছে গিরিধারী বাবার ছিন্ন ভিন্ন দেহ। সারা শরীর কেউ যেন ছুরি দিয়ে চিরে দিয়েছে, আর ধড় থেকে মাথা আলাদা করে রেখেছে। এই বিভৎস দৃশ্য যেন কেউ আর সহ্য করতে পারছিল না। ওখানেই মাথা ঘুরে পড়ল অনেকে।
সবাই একটাই আফসোস করছিল, তাদের বাঁচাতে এসে অঘরে প্রাণটা গেল গিরি বাবার। এই পিশাচটা সুযোগের অপেক্ষায় ছিল। কাল প্রচন্ড ঝড় বৃষ্টির রাতে উনি নিশ্চয়ই ধনী জ্বালাতে পারেননি, আর সেই সুযোগে শয়তানটা শেষ করেছে তাকে। গিরি বাবার সারা ঘর লণ্ডভণ্ড করা ছিল। গিরি বাবার মৃত্যুতে সবাই বেশ ভেঙে পড়ল। আগের মতো শুরু হয়ে গেল শয়তানের উৎপাত। রাত হলেই লোকের চোখে ঘুম উড়ে যায়, খালি সবাই ভাবে না জানি আবার কি ঘটনা ঘটবে। পশু জন্তুদের তো কোনো রকমে বাঁচানোর উপায় নেই এই আপদের হাত থেকে। প্রতিদিন সেই পুনরাবৃত্তি, কারো না কারো ছাগল, গরু, হাঁস, মুরগির প্রাণ যাচ্ছে। সুদীপরা এখন তার দাদার ওখানেই থাকে। গিরি বাবা মারা যাওয়ার পর ওর মা আর এখানে থাকতে রাজি হয়নি। সুদীপের বাবা নিমরাজি হয়ে গেল ওদের সাথে। ওই ভাড়া বাড়িতে তার মোটেই পোষায় না, সারাদিন মনমরা হয়ে কাটায়। সুদীপ আর তার মা ভালোই আছে, অন্তত আতঙ্ক থেকে তো বেঁচেছে। তাছাড়া সুদীপের কলেজটাও বেশ কাছে। কিছুদিন বাদে জমিতে ধানের চারা রুইবার সময় এলো। রতন তার গ্রামে ফেরবার জন্য ব্যস্ত হয়ে উঠল। সে কারো কথা শুনবে না, জমিতে ধান বসাবে, একাই থাকবে সে বাড়িতে, এরকম জেদ ধরে বসে থাকলো। সবাই তাকে বারণ করলো এবছর চাষ না করতে বা অন্য কাউকে জমিটা ভাগে দিয়ে দিতে, কিন্তু রতন খাঁটি চাষা, কারোর কথা শুনবে না। ধান সে বসাবেই এবছর, তার ঘরে নাকি লক্ষ্মী থাকবে না। সুদীপ বাধ্য হয়ে তার বাবার সাথে গ্রামে ফিরল। একা তো ছাড়া যায় না মানুষটাকে। এক সপ্তাহের মতো থাকতে হবে। 2 দিন জমিতে কাজ করার পরে 3 দিনের মাথায় অসুস্থ অবস্থায় মাঠ থেকে ফিরল রতন। গায়ে প্রচন্ড জ্বর। সুদীপ সারা রাত জলপটি দিল বাবার মাথার কাছে বসে। ঘরে জ্বরের ওষুধ ছিল, সেটাও দিল, কিন্তু জ্বর কমল না। সুদীপ দেখল বাবার গা জ্বরে পুড়ে যায় যেন। আস্তে আস্তে রতনের অবস্থা খারাপ হলো, ভুল বকতে শুরু করলো। সুদীপকেও চিনতে পারছে না। সারা রাত না ঘুমিয়ে সুদীপের একটু চিমনি মতো এসেছিল, সেটা কাটতেই দেখল রতনের গা বরফের মতো ঠান্ডা। ঘুমের মধ্যেই মারা গেছে তার বাবা। তখন বিকেল 5টা। বাবার এই আকস্মিক মৃত্যু যেন সুদীপের মাথা খারাপ করে দেওয়ার জোগাড়। সুদীপ তার দাদাকে ফোন করে কি বলবে, কেঁদেই চলেছে শুধু। আশেপাশের লোকজন জানতে পেরে সবাই ছুটে এলো। গ্রামের দিকে বিকেলে মারা গেলে রাতের মধ্যে দাহ করার নিয়ম, বলে মরা বাসি করতে নেই। এদিকে তো রাত অনেকটাই হলো। প্রদীপ মাকে একা রেখে এতটা পথ উজিয়ে আসবে কি করে? অনেক সময় চলে যাবে। তাই ঠিক হলো বাবার দেহ নিয়ে সুদীপ আর ওর বন্ধু অমিত 2.5 মাইল দূরে যে শ্মশানটা আছে সেখানে নৌকায় পৌঁছে যাবে। প্রদীপ ওখানে মাকে নিয়ে থাকবে। তার মাও তো একবার দেখবে স্বামীকে শেষবারের মতো। শোকতাপ ভুলে সুদীপ তার বন্ধুকে নিয়ে জলপথে রওনা দিল মানিকপুর শ্মশানের উদ্দেশ্যে। নৌকায় সে আর অমিত ছাড়া আর কেউ নেই। ছইয়ের ভেতর শোয়ানো রয়েছে রতন। নৌকো ছাড়ার মুহূর্তে 2জন লোক এসে বিনা অনুমতিতে তড়িঘড়ি উঠল নৌকায়। তাদের সারা গা মুখ চাদরে ঢাকা। মাঝি জানতে চাইল, আপনারা কোথায় যাবেন কথা? তাদের মধ্যে একজন ফ্যাঁসফেঁসে গলায় উত্তর দিল, মানিকপুর যাব। মাঝি কোনো কথা না বলে নৌকা ছেড়ে দিল। নৌকা চলেছে আর সুদীপের মনের মধ্যে চিন্তায় তোলবাড় হচ্ছে। না জানি মা এই শোক কিভাবে সামলাবে, বাবার কেন যে এমন হলো। আর অমিত শুধু ভাবছে নৌকায় জোর করে ওঠা লোক দুটোর কথা। ওরা অনেক দূরে চলে এসেছে। অমিত এবার জানতে চাইল, আর কত দূর মাঝি ভাই? বেশি নাই। নৌকায় ঝোলানো হ্যারিকেনের আলোয় হঠাৎ অমিতের চোখে পড়ল এই লোকটার দিকে। কি যেন খাচ্ছে,
অতি তৃপ্তির সাথে। চোখ দুটো লোভে চকচক করছে। আর তখনই সে দেখল সুদীপের বাবার একটা কাটা পা। মনে হচ্ছে কেউ যেন কেটে নিয়েছে এরকম। অমিতের সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। কিছু একটা উপায় বার করতেই হবে তাকে, নইলে কেউ তারা বাঁচবে না। নৌকায় যারা উঠেছে তারা মানুষ নয়। সুদীপ কিন্তু খেয়াল করেনি এসব ঘটনা। অমিত এবার ঠেলা মারে। আতঙ্কে মাথা কাজ করছে না কারো। কি করবে কেউ বুঝতে পারছে না। আজ মাঝির নৌকায় মশালও নেই। বাঁচতে চাও তো জলে ঝাঁপ দাও সবাই। বলেই জলে ঝাঁপ মারল। মাঝিও সুদীপ তার সাথে ঝাঁপালো। যদি পেছন ফিরে তাকাতো তবে দেখতো সেই পিশাচ দুটোর দুজোড়া চোখ যেন জ্বলছে নিষ্ফল আক্রোশে, তার শিকার হাতছাড়া হওয়ার লাগে। নবীন পুরোহিতকে গ্রামের সকলেই বেশ মান্যগণ্য করত। বেশ কিছুদিন তিনি শারীরিক অসুস্থতার কারণে গ্রাম ছাড়া বাইরে কোথাও ছিলেন। এখন তিনি ফিরে এসেছেন। ফিরে এসে গ্রামের এই ভয়াবহ ঘটনা শুনে তিনি বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। তারপর সকল গ্রামবাসীকে ডেকে পাঠালেন গ্রামের মাথায় বটতলার থানে। সুদীপ সহ গ্রামের আরো সকল লোকজন এসে ভিড় করল সেই বটতলার থানে। সকলে উপস্থিত হলে নবীন পুরোহিত বলল, তোমরা সকলে যখন এখানে এসে গেছো, এখন তাহলে আলোচনা শুরু করা যাক। আমি যতদূর শুনে বুঝলাম তাতে গ্রামের এই নৃশংস হত্যাগুলোর পেছনে হরেনের কোনো হাত নেই। নবীন পুরোহিতের মুখে এই কথা শুনে সকলে প্রায় স্তম্ভিত হয়ে গেল। এ ওর মুখ চাই করতে লাগলো। সুদীপ বলল, কি বলছেন কি আপনি? এসবের পিছনে হরেনের হাত নেই? তাহলে এগুলো কার কাণ্ড? আমি নিজে দেখেছি সেই পিশাচটা আমার বাবার দেহকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমার চোখের ভুল নয়, সঙ্গে অমিত ছিল। এতে এতে কোনো মানুষের হাত হতে পারে না। না না না, পারে না। হ্যাঁ, তোমরা ঠিকই আন্দাজ করেছ যে এ কাজ কোনো মানুষের নয়, এ কাজ কোনো প্রেতাত্মার। হরেন তার দুই ছেলেকে জক হিসেবে নিযুক্ত করে তার ওই বিপুল ধনসম্পত্তি পাহারা দেওয়ার জন্য। ঈদে তৃষ্ণায় দিনের পর দিন ছটফট করতে করতে ছেলে দুটো মারা গেছে ওখানে। কিন্তু এটা হয়তো তোমাদের জানা নেই, যে ব্যক্তি জক নিযুক্ত করে সে যদি কোনো কারণে মারা যায় তাহলে সেই জক মুক্ত হয়ে যায়। হরেনের দুই ছেলেও মুক্ত হয়ে গেছে হরেন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে। আর এখন তারা ভয়ঙ্কর পিশাচে পরিণত হয়েছে। তাদের বিশ্বগ্রাসী ক্ষুধা মেটাচ্ছে তোমাদের গ্রামের উপর দিয়ে। সুদীপের বাবা রতন যেভাবে মারা গেল সেভাবেই কিন্তু ধীরে ধীরে গ্রামের সকলে মরবে। আমি বলি কি, তোমরা এক কাজ করো, মন্দির করার জন্য যে টাকা তোমরা জোগাড় করেছ তা দিয়ে হরেনের দুই সন্তানের শ্রাদ্ধ ক্রিয়া সম্পূর্ণ করার ব্যবস্থা করো। না হলে কিন্তু মহামারী শুরু হবে, মড়ক লাগতে শুরু করবে গ্রামে। আমার কথা শোনো, সুদীপ যেহেতু গ্রামের একজন শিক্ষিত ছেলে, সেজন্য সকলে সুদীপের কাছে সমস্ত টাকা পয়সা তুলে দাও এবং সুদীপ মৃতদেহ সৎকারের জন্য প্রেতশিলায় পিণ্ড দিয়ে আসুক। পুরোহিতের কথা শেষ হওয়া মাত্রই সুদীপ চিৎকার করে বলল, না না, একেবারেই না। ওরা পিশাচ হয়ে ঘুরে ঘুরে বেড়াক। আমাদের যারা এত বড় ক্ষতি করলো তাদের আত্মা শান্তি পেল কি পেল না আমাদের কিচ্ছু যায় আসে না। পুরোহিত এবার চুপ থাকলো। কিন্তু সুদীপের দাদা আর মা তাকে বোঝাতে শেষ পর্যন্ত সুদীপ রাজি হলো বাবার কথা ভেবে। দুই ভাই মিলে হরেন বৈরাগীর দুই ছেলের উদ্দেশ্যে পিণ্ডদান করল। বাতাসপুরের বাতাসে ভেসে বেড়াচ্ছে পুরোহিতের
বলা মন্ত্রগুলো। জীবত বাক্য করনাথ, মৃতা হে ভূরি ভোজনাথ, গয়ামাও পিণ্ড দানচ্ছ ত্রিবেদ পুত্রস্য পুত্রতা। তারপর থেকে আর কখনো বাতাসপুরে এই পিশাচের উপদ্রব হয়নি।